ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল এডুবাজ লার্নার। এডুবাজ লার্নারের সকল ভিউয়ারদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে মূল বিষয়ে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, আমি কম্পিটিটিভ এক্সামে ইংলিশ সাবজেক্টের ওপরেই ভিডিও বানাই। তো যদি তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নেওয়ার ইচ্ছা থেকে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে ফলো রাখুন। আমি অলরেডি নাউনের ওপর দুটো ভিডিও বানিয়েছি, তো যদি ওই দুটো ভিডিও কেউ দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো আজকে আমাদের টপিক প্রোনাউন। তো মূল টপিকে ফিরে যাওয়া যাক। ফার্স্ট আমরা দেখব ডেফিনেশন অফ প্রোনাউন। প্রোনাউনের সংজ্ঞা কী? প্রোনাউনের ডেফিনেশন হচ্ছে এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট রিপ্লেসেস এ নাউন। প্রোনাউন হচ্ছে একটা ওয়ার্ড যেটাকে নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়। প্রোনাউন্স আর ইউজড টু অ্যাভয়েড দ্য রিপিটেটিং দ্য সেম নাউন্স ওভার অ্যান্ড ওভার। প্রোনাউনকে আমরা ব্যবহার করি এই জন্যই যে প্রত্যেকটা লাইনে একই নামকে বারবার রিপিটেডলি ব্যবহার যাতে আমাদের না করতে হয়, সেই জন্য আমরা সেই নাউনের পরিবর্তে প্রোনাউনকে ব্যবহার করি। যেমন আমি যদি বলি রাম হচ্ছে একটা বালক, তো রাম ইজ এ গুড বয়, রাম রিড ইন ক্লাস 7, রাম রিডস ইন ক্লাস 7, রাম গোজ টু স্কুল এভরিডে, রাম ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তো আমরা প্রত্যেকটা লাইনে যদি ওই একই বালকের নাম রাম প্রত্যেকটা লাইন যদি আমি বলতে থাকি তাহলে যে শ্রোতা তার কিন্তু সেটা শ্রুতিমধুর নাও লাগতে পারে। তো তার জন্য আমাদের কী করতে হয়, তার জন্য আমাকে বারবার একই নাম ইউজ না করে প্রত্যেকটা লাইনে আমরা সেই নামের পরিবর্তে প্রোনাউনকে ব্যবহার করতে পারি, তাহলে সেটা শ্রোতার জন্যে শ্রুতিমধুর হবে। আশা করি বোঝা গেছে। তো এক্সাম্পল দেখে নেওয়া যাক প্রোনাউনের। আই, উই, ইট, দে, মাই, মাইসেলফ, হিমসেলফ, দিস, হোয়াট, এটসেট্রা। এবার আমরা চলে যাব কাইন্ডস অফ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনের প্রকারভেদ। প্রোনাউন কয় প্রকার? না, প্রোনাউন সাধারণত 8 প্রকারের হয়ে থাকে। 1 নম্বর পার্সোনাল প্রোনাউন, 2 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, 3 নম্বর ইন্টারগেটিভ প্রোনাউন, 4 নম্বর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, 5 নম্বর হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, 6 নম্বর হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, 7 নম্বর হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং সর্বশেষ 8 নম্বর হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো পরপর আমরা ডেফিনেশন এবং এক্সাম্পল আমরা আগে ডিসকাস করব। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট আমরা কি দেখছি? ফার্স্ট দেখছি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের ডেফিনেশন কি? না, ডেফিনেশন হচ্ছে ওয়ার্ডস ইউজড ইন দ্য প্লেস অফ নাউন্স রেফারিং টু এ পার্সন, এ থিং, এ প্লেস, অ্যান অ্যানিমেল। মানে ওয়ার্ডস, যে ওয়ার্ডগুলো আমরা কোনো ব্যক্তি নামের পরিবর্তে বা বস্তুর নামের পরিবর্তে বা স্থান বা কোনো পশুর নামের পরিবর্তে ব্যবহার করি, সেই প্রোনাউনকে আমরা পার্সোনাল প্রোনাউন বলবো। তো এখানে পার্সোনাল যে শব্দটা, এর মধ্যে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে পার্সোনাল শব্দের মধ্যেই কিন্তু পার্সন কথাটা লুকিয়ে আছে। তো এইটুকু মনে রাখতে অসুবিধা হবে না যে পার্সোনাল প্রোনাউনের মধ্যে যেহেতু পার্সন কথাটা রয়েছে, তো তার মানে কোনো ব্যক্তি বা পার্সনের নামের পরিবর্তে যে প্রোনাউন ব্যবহার হবে সেটা অবশ্যই পার্সোনাল প্রোনাউনই হবে। এবং তার সাথে শুধু আরও 3টে জিনিস মনে রাখতে হয়, যেটা হচ্ছে ব্যক্তির নাম এর সঙ্গে বস্তুর নাম, স্থানের নাম এবং পশুর নামের পরিবর্তে যে প্রোনাউন ব্যবহৃত হয় তাকে আমরা পার্সোনাল প্রোনাউন বলবো। কি এক্সাম্পল আছে? এক্সাম্পল আই, উই, ইউ, হি, সি, ইট, দে, এটসেট্রা। এবার আমরা চলে যাব 2 নম্বর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ডেফিনেশন। তো ডেমনস্ট্রেটিভ এই যে কথাটা, এই কথাটা এসছে ডেমনস্ট্রেট কথাটা থেকে। ডেমনস্ট্রেটের অর্থ হচ্ছে নির্দেশ করা, মানে নির্দিষ্ট করে কোনো কিছুকে দেখানো। তো ডেফিনেশনটা কি বলছে? ডেফিনেশন বলছে যে প্রোনাউন দ্যাট পয়েন্ট টু দ্য স্পেসিফিক থিংস, মানে যে প্রোনাউনের দ্বারা নির্দিষ্ট কোনো বস্তুর দিকে নির্দেশ করা হয় বা নির্দিষ্ট করে কোনো বস্তুকে দেখানো হয়, তখন সেটাকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এক্সাম্পল হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ। দুটো সেন্টেন্স এক্সাম্পল দেখলে আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। 1 নম্বর সেন্টেন্স কি বলছে? না, দিস ইজ মাই বুক, এই বইটা আমার। মানে আমি কোনো একটা বইয়ের দিকে নির্দিষ্ট করে দেখিয়ে বলছি যে এই বইটা হচ্ছে আমার। তো নির্দিষ্ট করে দেখানোর জন্য বা বোঝানোর জন্য কি ব্যবহার করছি? না, দিসকে। তো দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নাম্বার 2, দ্যাট ইজ হার হাউস, এই বাড়িটা হচ্ছে ওর। মানে কোনো একটা বাড়ির দিকে
নির্দিষ্ট করে আমি দেখিয়ে বলছি যে এই বাড়িটা হচ্ছে ওর, তাহলে নির্দিষ্ট করে বোঝানোর জন্য এখানে কি ব্যবহার করলাম না দ্যাটকে। তো তাহলে দ্যাট হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার আমরা চলে যাব 3 নম্বর মানে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ কথাটা শুনলেই আমরা বুঝতে পারি যে এখানে জিজ্ঞাসামূলক কিছু একটা বোঝাচ্ছে। তো এর ডেফিনেশনটা দেখি। দ্য প্রোনাউন্স আর ইউজড টু মেক আস্কিং কোয়েশ্চেন্স, মানে প্রশ্ন করার জন্য যে প্রোনাউনকে আমরা ব্যবহার করে থাকি সেই প্রোনাউনকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। এক্সাম্পল কি না, এক্সাম্পল হচ্ছে হু, হুইচ, হোয়াট, হোম, হুজ। দুটো সেন্টেন্স এক্সাম্পল দেখে নেওয়া যাক। 1 নম্বর কি বলছে যে হু টুক মাই ব্যাগ, আমার এই ব্যাগটা কে নিয়েছিল। মানে আমি জিজ্ঞাসা করছি যে এই ব্যাগটা কোন ব্যক্তি নিয়েছিল। তো এখানে জিজ্ঞাসা করার জন্য কোনটাকে ব্যবহার করছি না হুকে ব্যবহার করছি, তাহলে হু কি হলো না হু হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। নাম্বার 2, হুজ বুক ইজ দিস, একটা বইকে দেখি আমি বলছি যে এই বইটা কোন ব্যক্তির, কার। তো জিজ্ঞাসা করার জন্য এখানে কোনটাকে ব্যবহার করলাম না হুজকে ব্যবহার করলাম, তাহলে হুজ কি হলো না হুজ হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। এবার আমরা চলে যাব রিফ্লেক্সিভ প্রোনাউন মানে 4 নম্বর। রিফ্লেক্সিভ প্রোনাউনের ডেফিনেশন কি বলছে না, প্রোনাউন্স আর এন্ডিং ইন সেলফ অর সেলফস, প্রোনাউন যাদের শেষে সেলফ এবং সেলফস কথাটা যুক্ত থাকে তাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো। তো রিফ্লেক্সিভ প্রোনাউনের সংজ্ঞা হিসাবে আমরা শুধু এইটুখানি যে প্রোনাউন্স আর এন্ডিং ইন সেলফ অর সেলফস এইটুখানি মনে রাখলেই যথেষ্ট। এরপরে যে বাকি অংশটা রয়েছে যে দ্যাট আর ইউজড হোয়েন দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য অবজেক্ট অফ দ্য সেন্টেন্স আর দ্য সেম, এইটুকু মনে রাখার দরকার নেই, কারণ এটা ভুল রয়েছে। তো সংজ্ঞা রিফ্লেক্সিভ প্রোনাউন ডেফিনেশন হিসাবে আমাদের মনে রাখতে হবে যে প্রোনাউন্স আর এন্ডিং ইন সেলফ অর সেলফস, মানে যে সমস্ত প্রোনাউনের শেষে সেলফ অথবা সেলফস কথাটা যুক্ত থাকে। তো রিফ্লেক্সিভ প্রোনাউনের এক্সাম্পল কি না, মাই সেলফ, ইউর সেলফ, হিমসেলফ এটসেট্রা। একটা সেন্টেন্স এক্সাম্পল কীভাবে রিফ্লেক্সিভ প্রোনাউনকে বাক্যে ব্যবহার করে থাকি না, হি ক্যান ডু দিস ওয়ার্ক হিমসেলফ, সে এই কাজটা নিজে নিজেই করতে পারে। তো হিমসেলফ হচ্ছে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন, কারণ হিমসেলফে শেষে এসিএলএফ সেলফ যুক্ত রয়েছে। তো এবার চলে যাওয়া যাক 5 নম্বর। 5 নম্বর কী রয়েছে না, রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন ডেফিনেশন কি না, প্রোনাউন্স আর ইউজড টু পয়েন্ট আউট মিউচুয়াল রিলেশনশিপ, যে সমস্ত প্রোনাউনকে মিউচুয়াল রিলেশনশিপ মানে একে অপরের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য ব্যবহার করা হয়ে থাকে তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলবো। রেসিপ্রোকাল প্রোনাউন বলতে কি না, ইচ আদার, ওয়ান অ্যানাদার। ইচ আদার কি না, ইচ আদার বলতে আমরা বুঝি একে অপরের মধ্যে, ওয়ান অ্যানাদার মানেও একে অপরের মধ্যে, কিন্তু পার্থক্যটা হচ্ছে যখন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হচ্ছে বা দুই ব্যক্তির মধ্যে কথা হচ্ছে, তো তখন আমরা কি বলবো না ইচ আদার, একে অপরের মধ্যে। আর যখন বলবো অনেক লোকজনের মধ্যে বিবাদ চলছে বা কথা কাটাকাটি চলছে, তখন আমরা কি ব্যবহার করব না ওয়ান অ্যানাদার। তো তাহলে দুজনের মধ্যে কোনো বাক্য বিনিময় হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো ইচ আদার। অনেকজনের মধ্যে বাক্য বিনিময় হচ্ছে বা ঝগড়া হচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা বলবো ওয়ান অ্যানাদার। তো রেসিপ্রোকাল প্রোনাউন দুটো সেন্টেন্স এক্সাম্পল দেখে নেওয়া যাক। 1 নম্বর সেন্টেন্স কি বলছে যে বোথ দ্য ব্রাদার্স লাভ ইচ আদার, মানে দুই ভাই একে অপরকে ভালোবাসে। তো এইখানে যেহেতু দুজন ভাই একে অপরের মধ্যে একটা সম্পর্ক বোঝানোর জন্য কি ব্যবহার করছে না ইচ আদারকে ব্যবহার করছে। তো ইচ আদার রেসিপ্রোকাল প্রোনাউন। নাম্বার 2 এক্সাম্পল কি বলছে, ইন্ডিয়া শুড নট ফাইট উইথ ওয়ান অ্যানাদার, মানে ইন্ডিয়া মানে ভারতবাসী, ভারতের যতজন জনসংখ্যা রয়েছে তাদের প্রত্যেকে একে অপরের সঙ্গে ফাইট করা বা লড়াই করা উচিত নয়। তো এখানে অনেকজনের মধ্যে একটা সম্পর্ককে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, তো সেই জন্যে এখানে আমরা রেসিপ্রোকাল প্রোনাউন হিসাবে ব্যবহার করা হয়েছে ওয়ান অ্যানাদার। তো তাহলে ইচ আদার ব্যবহার করব দুজনের মধ্যে বোঝালে, আর ওয়ান অ্যানাদার ব্যবহার করব অনেকজনের মধ্যে বোঝালে। এবার চলে যাব ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট প্রোনাউনের ডেফিনেশন কি না, ইনডেফিনাইট প্রোনাউনের ডেফিনেশন হচ্ছে প্রোনাউন দ্যাট ডু নট রেফার টু স্পেসিফিক পারসন, থিং অ্যান্ড অ্যামাউন্ট, মানে যে সমস্ত প্রোনাউনকে কোনো নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু বা পরিমাণকে বোঝায় না যে সমস্ত প্রোনাউনের দ্বারা, সেই সমস্ত প্রোনাউনকে আমরা ইনডেফিনাইট প্রোনাউন বলবো। ইনডেফিনাইট প্রোনাউনের এক্সাম্পল কি বলছে না, অল, সামবডি, আইদার, নাইদার, মাচ এটসেট্রা। তো
তো অল মানে সকলে, যেমন আমি যদি বলি সকলে এখানে চলে এসো, তো এখানে কিন্তু সকলে বলতে আমি কতজনকে বলছি, মানে সকলে আমি যাদেরকে বলছি তারা সংখ্যায় কতজন রয়েছে সেটা কিন্তু আমি নির্দিষ্ট করে বলছি না, বা সেটা কিন্তু নির্দিষ্ট করে এখান থেকে জানা যাচ্ছে না। সামবডি, সামবডি কেউ একজন আমার থেকে এটা নিয়েছিল, তার মানে ব্যক্তিটাকে আমি কিন্তু সেটাকে নির্দিষ্ট করে বলছি না যে কোন ব্যক্তি, আমি বলছি কেউ একজন, নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে বলছি না আমি। আবার কি আছে আইদার, নাইদার, আইদার আর নাইদার, আইদার হয় এটা না হলে ওটা, নাইদারটাও তাই, নাইদারটা শুধু নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয় আর আইদারটাকে পজিটিভ সেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এক্ষেত্রেও তাই, হয় এটা নয় ওটা, হয় তুমি না হয় ও, তো দুজনের মধ্যে নির্দিষ্ট করে কাউকে বলা হচ্ছে না, এও একজনের হতে পারে আবার অপরজনের হতে পারে। মাছ, মাছকে কখন ব্যবহার করি না, মাছ আমরা পরিমাণ বোঝানোর জন্য মাছকে ব্যবহার করি, যে মাছ সল্ট, কিন্তু পরিমাণটা অ্যাকচুয়ালি কত সেটা কিন্তু এখানে বোঝা যায় না, মাছ বললে কিন্তু পরিমাণটা কত সেটা বোঝা যায় না, এটসেট্রা। একটা সেন্টেন্স এক্সাম্পল দেখে নেওয়া যাক কী বলছে না, অল অফ দ্য চিলড্রেন আর প্লেয়িং, সমস্ত শিশুরাই খেলা করছে। এখানে কিন্তু কতজন শিশু রয়েছে সংখ্যায় সেটা কিন্তু এখানে জানা যাচ্ছে না, এখানে বলছে যে যতজন শিশু রয়েছে তারা সকলেই খেলা করছে। এবার আমরা চলে আসবো লাস্ট, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ডেফিনেশন কি না, ইট ইজ এ প্রোনাউন, এটা হচ্ছে এক ধরনের প্রোনাউন দ্যাট কনসিডার্স মেম্বার্স অফ এ গ্রুপ, একটা গ্রুপের মেম্বারকে কনসিডার করে বা একটা গ্রুপের মেম্বারদেরকে বোঝায় সেপারেটলি, মানে আলাদা আলাদাভাবে, রাদার দ্যান কালেকটিভলি, সমষ্টিগতভাবে নয়। কীরকম না, এখানে কতগুলো এক্সাম্পল রয়েছে, ইচ, এভরি, আইদার, নাইদার, নান, এনিওয়ান, এটসেট্রা। এর দুটো সেন্টেন্স এক্সাম্পল দেখলে তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। 1 নম্বর সেন্টেন্স কি বলছে যে ইউ ক্যান টক ইচ বয়, তুমি প্রত্যেকটা বালকের সঙ্গে কথা বলতে পারো, মানে গ্রুপে যে বালক রয়েছে তাদের প্রত্যেককে মানে আলাদা আলাদাভাবে সকলের সঙ্গে তুমি কথা বলতে পারো, মানে এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বালকের কথা বোঝানো হচ্ছে। 2 নম্বর সেন্টেন্স, ইউ ক্যান টেক আইদার রুম, মানে যত রুম আছে এগুলোর মধ্যে তুমি যে কোনো একটা রুম নিতে পারো, তো এখানে আলাদা আলাদা প্রত্যেকটা রুমের কথাই বলা হচ্ছে। আমরা দেখে নেব জেন্ডার, কোন প্রোনাউন কোন জেন্ডারের মধ্যে আমরা রাখবো সেগুলো দেখে নিই। সবার প্রথমে কি রয়েছে না, সবার প্রথমে রয়েছে ম্যাসকিউলিন জেন্ডার। ম্যাসকিউলিন জেন্ডার বলতে কী বোঝায় না, পুংলিঙ্গ। এই ক্ষেত্রে আমরা কোন প্রোনাউনগুলোকে ব্যবহার করে থাকি না, হচ্ছে হি, হিম, হিজ, হিমসেলফ। তারপরে কি রয়েছে ফেমিনাইন জেন্ডার। ফেমিনাইন জেন্ডার বলতে কী বোঝায় না, স্ত্রীলিঙ্গ। ফেমিনাইন জেন্ডারের ক্ষেত্রে কোন কোন প্রোনাউনগুলোকে আমরা ব্যবহার করে থাকি না, সেগুলো হচ্ছে সি, হার, হার্স, হারসেলফ। তারপরে আসে নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার বলতে কী বোঝায় না, ক্লিব লিঙ্গ, অর্থাৎ জড় বস্তু। জড় বস্তুকে আমরা ক্লিব লিঙ্গ বা নিউটার জেন্ডার বলে থাকি। এই ক্ষেত্রে কোন প্রোনাউনগুলোকে আমরা ব্যবহার করে থাকি না, ইট, ইটস, ইটসেলফ। নিউটার জেন্ডারের আর একটা পয়েন্ট রয়েছে, এখানে দুটো পয়েন্ট রয়েছে, একটা পয়েন্ট তো আমরা বললাম, 2 নম্বর পয়েন্টটা কি রয়েছে না, অ্যানিমেল, বেবি অর চাইল্ড আর অলসো কনসিডার্ড অ্যাজ নিউটার জেন্ডার। অ্যানিমেল অথবা কোনো শিশুকে নিউটার জেন্ডার হিসেবে গণ্য করা হয়। কেন? তার কারণ হচ্ছে শিশুর ক্ষেত্রে যদি বলি, একজন পরিণত মানুষের যেরকম বিচার বুদ্ধি থাকে যে কোনটা ভুল কোনটা ঠিক বিচার করার ক্ষমতা থাকে, একটা শিশুর ক্ষেত্রে কিন্তু সেটা থাকে না, কারণ তাকে আমাদেরকে শিখিয়ে দিতে হয়, বুঝিয়ে দিতে হয় যে কোনটা ঠিক কোনটা ভুল। একটা পশুর ক্ষেত্রেও তাই, একটা মানুষ যেটা করতে পারে, মানুষের যে বিচার বুদ্ধি রয়েছে একটা পশুর মধ্যে সেই বিচার বুদ্ধি নেই। তো সেই জন্যে এদেরকে ইনোসেন্ট বলে গণ্য করা হয়, আর সেই জন্যেই এদেরকে নিউটার জেন্ডার হিসেবে, নিউটার জেন্ডারের ক্যাটাগরিতে এদেরকে ফেলা হয়। এবং নিউটার জেন্ডারের ক্ষেত্রে আমরা যে প্রোনাউনগুলোকে ব্যবহার করে থাকি এদের ক্ষেত্রেও কিন্তু সেই প্রোনাউনগুলোকেই আমরা ব্যবহার করব। ম্যাসকুলাইন জেন্ডার বা ফেমিনাইন জেন্ডারের কোনো প্রোনাউনকে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব না। এবার কি আছে, এরপর আছে কমন জেন্ডার। কমন জেন্ডার বলতে কী বোঝায় না, কমন জেন্ডার হচ্ছে যাদেরকে মানে পুংলিঙ্গই বোঝাক বা স্ত্রীলিঙ্গই বোঝাক, আমরা সেই শব্দটাই ব্যবহার করি, সেইগুলোই হচ্ছে কমন জেন্ডার। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে যে টিচার, টিচার বলতে শিক্ষক, শিক্ষক বা শিক্ষিকা,
দুটোকেই ইংরেজিতে টিচারই বলা হয়। মানে টিচার একজন মেলও হতে পারে, আবার একজন ফিমেলও হতে পারে। ডক্টরের ক্ষেত্রে তাই, সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। একই বলা হয়, ছেলের ক্ষেত্রে ডক্টর বলা হয় এবং মেয়ের ক্ষেত্রেও তাকে ডক্টর বলা হয়। স্পিকার, ফ্রেন্ড, এগুলো রয়েছে, এগুলোর ক্ষেত্রেও তাই। স্পিকার যে বক্তা, সে একজন ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। ফ্রেন্ড, বন্ধু, সেও একটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। বাংলায় এটাকে বন্ধু ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে বলা হয় বান্ধবী, কিন্তু ইংরাজিতে ফ্রেন্ড মানে বন্ধুও বোঝায়, আবার বান্ধবী বোঝাতেও ফ্রেন্ডকেই আমরা ব্যবহার করি। তো এগুলো হলো কমন জেন্ডার। আর কমন জেন্ডার ইজ কনসিডার্ড অ্যাজ ম্যাসকুলিন জেন্ডার। কমন জেন্ডারের পরিবর্তে আমরা যে প্রোনাউনগুলো ব্যবহার করব সেটাকে মাথায় রাখতে হবে যে আমাকে ম্যাসকুলিন জেন্ডার হিসেবেই ব্যবহার করতে হবে। তো এবার আমরা চলে আসব পার্সন। পার্সন বলতে কি বুঝি না, বাংলায় আমরা যেরকম জানি যে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ, ইংরেজিতে সেটাকেই বলা হয় ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন কী কী? ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আমরা, মানে আই, উই। সেকেন্ড পার্সন তুমি, তোমরা, তুমি মানেও ইউ, তোমরা মানেও ইউ। থার্ড পার্সন সে, তাহারা, হি, সি, ইট, দে। তো এইগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনকে যখন আমরা সাবজেক্ট রূপে ব্যবহার করব বা সাবজেক্ট রূপে লিখব সেন্টেন্সে, তখন আমরা ঠিক প্রোনাউনকে এইভাবে লিখব। যদি অবজেক্ট রূপে লিখি তখন কি হবে? তখন এটা পাল্টে যাবে। অবজেক্টিভ প্রোনাউন আইটা হয়ে যাবে মি, উইটা হয়ে যাবে আস, ইউটা হয়ে যাবে ইউ, হিটা হবে হিম, সি থেকে হার, ইট থেকে ইট, দে থেকে দেম। এবার আমি আগে চলে যাব পজেসিভ প্রোনাউনে, তারপর আমি পজেসিভ অ্যাডজেক্টিভ এবং রিফ্লেক্সিভ প্রোনাউনটা বলবো। তো পজেসিভ প্রোনাউন বলতে কি না, পজেসিভ প্রোনাউন হচ্ছে যখন প্রোনাউনের দ্বারা কোনো কিছুর অধিকার এরকম যদি বোঝাতে চাই, তখন আমরা সেটাকে পজেসিভ প্রোনাউনের মতন করে লিখতে হবে। তো পজেসিভ প্রোনাউনে আমরা দেখে নেব যে যেটাকে আমরা সাবজেক্টিভ প্রোনাউনে আই বলি, অবজেক্টিভের ক্ষেত্রে মি বলি, পজিটিভে সেটাকে কী বলবো না মাইন। যেটাকে আমরা সাবজেক্টিভে উই বলি, অবজেক্টিভে আস বলি, সেটাকে আমরা পজিটিভে বলবো আওয়ার্স। যেটাকে আমরা সাবজেক্টিভে ইউ, অবজেক্টিভে ইউ বলি, সেটাকে আমরা পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে ইয়োর্স বলবো। যেটাকে আমরা সাবজেক্টিভ প্রোনাউনে হি, অবজেক্টিভের ক্ষেত্রে হিম বলে থাকি, সেটাকে আমরা পজেসিভ প্রোনাউনের ক্ষেত্রে বলবো হিজ। যেটাকে আমরা সাবজেক্টিভে সি এবং অবজেক্টিভে হার বলি, সেটাকে আমরা পজিটিভ প্রোনাউনে বলবো হার্স। যেটাকে আমরা সাবজেক্ট প্রোনাউনে ইট বলি এবং অবজেক্টিভ প্রোনাউনেও ইট বলি, সেটাকে আমরা পজিটিভ প্রোনাউনে লিখব। কিছু লেখার দরকার নেই, এটা হয় না, এটার পজিটিভ প্রোনাউন, এটাকে করা যাবে না। এবার হচ্ছে দে। দেটাকে সাবজেক্টিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা দে লিখি, অবজেক্টিভ প্রোনাউন হলে তখন সেটাকে আমরা দেম করে দিই। পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে হবে দেয়ার্স। এবার আমরা দেখে নেব পজিটিভ অ্যাডজেক্টিভ। তো পজিটিভ অ্যাডজেক্টিভ কি না, পজিটিভ অ্যাডজেক্টিভ সবসময় আমাকে মাথায় রাখতে হবে এর সাথে কিন্তু একটা নাউনকে আমাকে অবশ্যই লাগিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারবো না। যেমন আমি যদি বলি মাই ইজ সৌরভ, তো এক্ষেত্রে কিন্তু সেন্টেন্সটা কোনো মানে দাঁড়াচ্ছে না। যদি আমি মাইয়ের সাথে একটা নাউন যোগ করে দিই, যেমন বলি মাই নেম ইজ সৌরভ, তাহলে কিন্তু বাক্যের অর্থটা আমরা বুঝতে পারছি। আওয়ারের ক্ষেত্রে তাই, আওয়ার প্লেগ্রাউন্ড, ইয়োর পেন্সিল, হিজ স্ট্র্যাটেজি, হার আমব্রেলা, দেয়ার বাস। তো এরকমভাবে প্রত্যেকটা পজিটিভ অ্যাডজেক্টিভের সঙ্গে আমাকে নাউন লাগাতে হবে, তবেই আমি এটাকে ব্যবহার করতে পারবো। এরপর চলে আসি রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কি না, যে প্রোনাউনের শেষে সেলফ যোগ থাকে। সিঙ্গুলারের ক্ষেত্রে হলে এসিএলএফ যোগ থাকবে, আর প্লুরালের ক্ষেত্রে সেলফস অর্থাৎ এসিএল ভিএস যোগ থাকবে। তো পজিটিভ অ্যাডজেক্টিভে যেগুলো আমরা দেখেছি মাই, আওয়ার, ইয়োর, এগুলোর সাথে আমরা যদি সেলফ বা সেলফস যোগ করে দিই তাহলে সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন হয়ে যাবে। যেমন মাই থেকে মাই সেলফ, আওয়ার থেকে আওয়ার সেলফস,
ইয়োর থেকে ইয়োর সেলফ, হিজ থেকে হিমসেলফ, হার থেকে হার সেলফ, ইটস থেকে এটাকে আমরা ইট সেলফ বলবো, দেয়ার দেয়ার সেলফস। তো শুধু পরিবর্তন যেটা দেখলাম সেটা হচ্ছে ইটসের ক্ষেত্রে ইটসটাকে আমাকে লিখতে হচ্ছে ইট সেলফ, আর যেটা হিজ রয়েছে সেটাকে আমি হিজ সেলফ নয়, এটাকে লিখতে হচ্ছে হিমসেলফ। তো আজকে এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং অন্যদের সাথেও শেয়ার করুন। যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটিও দাবিয়ে দেবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ধন্যবাদ।